প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের আমি বেসিক অর্গানিক কেমিস্ট্রির পার্ট 3 নিয়ে উপস্থিত হয়েছি। আজকে যে আলোচনাটা গত ভিডিওতে আমি করেছিলাম তারপরের থেকে কন্টিনিউ করব। তোমরা দেখো হেডিং যেটা দিয়েছি, রেজোনেন্সের সাহায্যে যৌগের বিভিন্ন ধর্মের ব্যাখ্যা। ফার্স্ট যেটা লিখেছি আমি, ফেনলের আম্লিকতা। তোমরা জানো ফেনল একটা অ্যারোমেটিক অ্যালকোহল। এটা কেন আম্লিক? অ্যালকোহলগুলো যেগুলো অ্যালিফেটিক আছে তারা তো আম্লিক নয়, তারা তো সাধারণত প্রশম। কিন্তু অ্যালিফেটিক অ্যালকোহলগুলো প্রশম হলেও অ্যারোমেটিক অ্যালকোহল অর্থাৎ ফেনল কেন আম্লিক তার ব্যাখ্যাটা এর থেকে পাওয়া যাবে, যার জন্য আমরা রেজোনেন্সের সাহায্য নিচ্ছি। দেখো, ফেনল জলীয় দ্রবণে নিম্নলিখিতভাবে আয়নিত হয়। আয়নের ফলে কি তৈরি হচ্ছে? ফেনল থেকে ফেনক্সাইড আয়ন প্লাস H প্লাস আয়ন। তোমরা যদি এখানে প্লাস ওয়াটার লেখো তাহলে এটাকে H3O প্লাস লিখবে সেক্ষেত্রে। এবার দেখো, এই যে ফেনক্সাইড আয়নটা, এটা নিম্নলিখিতভাবে রেজোনেন্সের মাধ্যমে স্থায়িত্ব লাভ করে। তাহলে উৎপন্ন ফেনক্সাইড আয়নটা নিম্নলিখিতভাবে রেজোনেন্সের মাধ্যমে স্থায়িত্ব লাভ করে। প্রচুর রেজোনেটিং গঠন আছে। তোমরা রেজোনেন্স হাইব্রিডের প্রতি অবদানগুলো পড়েছো এর আগে। তাহলে যেহেতু এটা রেজোনেন্স স্থিতিশীল অত্যন্ত, ফলে জলীয় দ্রবণে এর গাঢ়ত্বটা এটার থেকে বেশি হচ্ছে। অর্থাৎ ফেনল বিয়োজিত হয়ে ফেনক্সাইড আয়ন প্লাস H প্লাস আয়ন, বা তোমরা বলতে পারো ফেনল জলে বিয়োজিত হয়ে ফেনক্সাইড আয়ন প্লাস H3O প্লাস আয়ন আকারেও লিখতে পারো, তৈরি হচ্ছে। ফলে ফেনল হচ্ছে আম্লিক। তাহলে ব্যাখ্যাটা বোঝা গেল? তাহলে প্রথমে লিখবে ফেনল জলীয় দ্রবণে নিম্নলিখিত সাম্যে থাকে, অর্থাৎ ফেনল ফেনক্সাইড আয়ন একটা সাম্যে থাকে। উৎপন্ন ফেনক্সাইড আয়নটা রেজোনেন্সের মাধ্যমে স্থিতিশীলতা লাভ করে। এবার রেজোনেটিং গঠনগুলো দিবে এবং বলবে যেহেতু ফেনক্সাইড আয়নটা অধিক স্থিতিশীল, তাই ফেনল বিয়োজিত হয়ে ফেনক্সাইড আয়ন দেয়। ফলে জলীয় দ্রবণে H প্লাস আয়ন যথেষ্ট পরিমাণে উৎপন্ন করে, তাই ফেনল হচ্ছে আম্লিক। বোঝা গেল ব্যাখ্যাটা? এবার দেখো, অ্যাসিটিক অ্যাসিড, এর অ্যাসিডিটি কি করে ব্যাখ্যা করা যায়? একবার কোশ্চেন এসেছিল যে অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যাসিটেট আয়নের রেজোনেটিং গঠনগুলি আঁকো এবং এই রেজোনেটিং গঠনগুলি থেকে ব্যাখ্যা করো যে অ্যাসিটিক অ্যাসিড একটা অম্ল। এবার দেখো, অ্যাসিটিক অ্যাসিডের আমি রেজোনেটিং গঠনগুলো এঁকেছি, দুটো গঠন। কিন্তু দেখো, গঠন দুটো কিন্তু আইডেন্টিক্যাল নয়। এই গঠনটার মধ্যে দেখো, তীব্র তড়িৎ-ঋণাত্মক অক্সিজেন পরমাণু একটা ধনাত্মক আধান লাভ করেছে। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের যে রেজোনেটিং গঠন দুটো বা ক্যানোনিক্যাল গঠন দুটো রয়েছে তারা কিন্তু আইডেন্টিক্যাল নয়। কিন্তু অ্যাসিটিক অ্যাসিড যখন এরকম একটা বিয়োজন সাম্যে থাকছে, যখন অ্যাসিডেট আয়নটা তৈরি করছে, তখন যে তারা যে রেজোনেটিং গঠনটা করছে অ্যাসিডেট আয়নটা, সেই দুটো গঠন কিন্তু দেখো পরস্পর আইডেন্টিক্যাল। তার মানে অ্যাসিটিক অ্যাসিডের রেজোনেন্স স্থিতিশীলতা থেকে অ্যাসিডেট আয়নের রেজোনেন্স স্থিতিশীলতা বেশি। ফলে অ্যাসিটিক অ্যাসিড এই যে সাম্যটা দেখানো হয়েছে সেটা ডান দিকে সরে থাকছে। ফলে জলীয় দ্রবণে H প্লাসের আয়নের গাঢ়ত্বটা যথেষ্ট হচ্ছে। ফলে অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে একটা তীব্র অ্যাসিড। বুঝতে পেরেছ? তাহলে বোঝা গেল জিনিসটা? তার মানে সাম্যটা ডান দিকে সরে যাচ্ছে স্টেবিলিটির জন্য। অ্যাসিটিক অ্যাসিড ভেঙে অ্যাসিডেট আয়ন প্লাস H প্লাস আয়ন হচ্ছে। ফলে জলীয় দ্রবণে H প্লাস আয়নের গাঢ়ত্ব বাড়ছে, তাই অ্যাসিটিক অ্যাসিড একটা অ্যাসিড। বোঝা গেল? এবার দেখো, অ্যাসিটিক অ্যাসিড কেন আম্লিক? অ্যাসিটিক অ্যাসিড এই দুটো রেজোনেটিং গঠনের একটা হাইব্রিড, আর অ্যাসিডেট আয়ন এই দুটো রেজোনেটিং গঠনের একটা হাইব্রিড। এবার অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো, ক্যানোনিক্যাল গঠন দুটো আইডেন্টিক্যাল নয়, কারণ অক্সিজেন পরমাণু এর ক্ষেত্রে ধনাত্মক আধানবাহী, এই ক্ষেত্রে কিন্তু এটা নিউট্রাল। এবার এই ক্ষেত্রে দেখো, অ্যাসিডেট আয়নের ক্ষেত্রে দুটো গঠনই একদম আইডেন্টিক্যাল। ফলে অ্যাসিডেট আয়নের স্থায়িত্ব অ্যাসিটিক অ্যাসিড অপেক্ষা অনেক বেশি। ফলে এই যে সাম্যটা আমি লিখেছি, এই সাম্যটা কিন্তু, এই সাম্যটাকে তোমরা 1 নাম্বার দিতে পারো। এই যে সাম্যটা আমি লিখেছি, এই সাম্যটা কিন্তু ডান দিকে সরে থাকছে। ফলে জলীয় দ্রবণে H প্লাস আয়নের গাঢ়ত্ব বাড়ছে। এই কারণে অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে আম্লিক। বোঝা গেল ব্যাখ্যাটা? তোমরা জানো ইথাইলামিন এবং অ্যানিলিন উভয়ই কিন্তু ক্ষারকীয়। এরা দুজনেই লুইস বেস, কিন্তু ইথাইলামিনের ক্ষারকত্ব অ্যানিলিন অপেক্ষা বেশি কেন? এবার ইথাইলামিনের কেসটা লক্ষ্য করো।
তোমরা জানো অ্যালকিল মূলকের প্লাস আই প্রভাব আছে, তাহলে প্লাস আই প্রভাবের দ্বারা এই NH2 গ্রুপের নাইট্রোজেনের উপরে ও লোন পেয়ারের ঘনত্ব বাড়িয়ে দিচ্ছে, ফলে এখানে ইলেকট্রন পেয়ারটা সহজেই দান করতে পারছে, ফলে ইথাইল অ্যামিনের ক্ষারকত্ব কিন্তু বেশি, অ্যানিলিনের থেকে বেশি। কেন অ্যানিলিনের থেকে বেশি? অ্যানিলিনের ক্ষেত্রে দেখো উল্টো, প্লাস আর এফেক্ট। এর ফলে কি হচ্ছে, নাইট্রোজেনের উপরে লোন পেয়ারটা বেঞ্জিন বলয়ের সঙ্গে রেজোনেন্স করছে বেঞ্জিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব বাড়াচ্ছে, কিন্তু নাইট্রোজেন পরমাণুর উপরে ইলেকট্রন ঘনত্বটা কমে যাচ্ছে, ফলে এটা সহজে তার ইলেকট্রন জোরকে দান করতে পারছে না। এই কারণে অ্যানিলিন ইথাইল অ্যামিন অপেক্ষা কম ক্ষারীয়। বোঝা গেল বিষয়টা? তাহলে রেজোনেন্স ও ইন্ডাকটিভ এফেক্ট, এই দুটোর সাহায্যে আমি কিন্তু এই দুজনের ক্ষারকত্বকে ব্যাখ্যা করতে পারছি। বুঝতে পারলে? তোমরা বোর্ডের দিকে দেখো, নাইট্রোফেনলগুলির আমি আম্লিকতার একটা ক্রম লিখেছি। প্যারা নাইট্রোফেনল সবচেয়ে বেশি আম্লিক, তারপরে হচ্ছে অর্থো নাইট্রোফেনল, তারপরে হচ্ছে মেটা নাইট্রোফেনল, তারপরে হচ্ছে ফেনল। এবার দেখো কেন এরকমটা হচ্ছে। এরকম 1 2 3 4 করে 4টা স্ট্রাকচার দিয়ে দিবে, তোমাদের বলতে পারে এদেরকে আম্লিকতার ঊর্ধ্বক্রমে বা নিম্নক্রমে সাজাও। এখানে যেমন নিম্নক্রমে সাজানো হচ্ছে আম্লিকতা। এবার এর পিকে ভ্যালু দেখো সবচেয়ে কম, তার মানে আম্লিকতা সবচেয়ে বেশি। এবার এই যে OH মূলকটা আছে, নাইট্রো মূলকটা, এই যে পাই বন্ধনগুলি আছে তার সঙ্গে কনজুগেশনে আছে, ফলে এদের মাইনাস আর প্রভাবের দ্বারা OH মূলকের আম্লিকতা সবচেয়ে বেড়ে যাচ্ছে, ধ্রুবীয়তা সবচেয়ে বেড়ে যাচ্ছে। অর্থোনাইট্রোফেনলও কিন্তু একই রকম ভাবে মাইনাস আর প্রভাব দ্বারা এই OH মূলক থেকে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করছে, ফলে ধ্রুবীয়তা বাড়াচ্ছে। এও মাইনাস আর প্রভাব দ্বারা, এও মাইনাস আর প্রভাব দ্বারা। কিন্তু দেখো মেটা পজিশনে যে নাইট্রোটা আছে সেটা কিন্তু পাই মেটার সঙ্গে পাই বন্ধনগুলোর সঙ্গে কনজুগেশনে নেই, তাহলে এটা কিন্তু সরাসরি মাইনাস আর প্রভাব দ্বারা OH মূলকের ধ্রুবীয়তা বাড়াতে পারছে না, কিন্তু এটা মাইনাস আই প্রভাব দ্বারা কিন্তু OH মূলকের ধ্রুবীয়তা বাড়াচ্ছে, ফলে এই দুজন অপেক্ষা এর কিন্তু OH মূলকের ধ্রুবীয়তা কম, তাই অ্যাসিডিটি কম। আর ফেনলের ক্ষেত্রে তো এরকম কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপই নেই বেঞ্জিন বলে, ফলে এর ধ্রুবীয়তা OH মূলকের সবচেয়ে কম, তাই আম্লিকতার এরকম একটা ক্রম লক্ষ্য করা যাচ্ছে। এখন এই দুটোর মধ্যে কেন এটা বেশি, কেন এটা কম? অর্থ পজিশনে একটা স্টেরিক হিন্ড্রেন্স কাজ করে, বুঝতে পেরেছ? এই কারণে, আর এই হাইড্রোজেনটা এর সঙ্গে কিন্তু অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন করতে পারে, ফলে এক্ষেত্রের থেকে এটার ক্ষেত্রে রেজোনেন্স হওয়াটা বেশি সুবিধাজনক, ফলে এর আম্লিকতা এর থেকে বেশি, ফলে আম্লিকতার এরকম একটা ক্রম নাইট্রোফেনলগুলোর ক্ষেত্রে ফেনলের রেসপেক্টে দেখা যাচ্ছে। তাহলে বুঝতে পারলে জিনিসটা? এরকম কিন্তু পরীক্ষায় প্রায়শই আসে, তাহলে ভালো করে দেখে নাও। এবার বোর্ডের দিকে দেখো, আমি এখানে বোর্ডে কতগুলো প্রতিস্থাপিত ফেনল এঁকেছি এবং নিচ দিয়ে তাদের পিকে ভ্যালুগুলো লিখে দিয়েছি, যাতে তোমরা কার আম্লিকতা বেশি কার আম্লিকতা কম তোমরা জানতে পারো। পিকে ভ্যালু যার কম তার আম্লিকতা বেশি তোমরা জেনেছো, আর পিকে ভ্যালু যার বেশি তার আম্লিকতা কম। এখন প্রথমটা দেখো, ক্লোরিন আছে। ক্লোরিনটা কি ধরনের গ্রুপ? মাইনাস আই গ্রুপ, ফলে OH মূলকের ধ্রুবীয়তা এটা বাড়াচ্ছে, ফলে দেখো এর আম্লিকতা ফেনলের থেকে কিন্তু বেশি। আবার দেখো এমি মূলকটা, তোমরা জানো মিথাইল মূলকের প্লাস আই প্রভাব আছে, ফলে এটা প্লাস আই প্রভাবের দ্বারা OH মূলকের আম্লিকতা কিন্তু কমাচ্ছে, ফলে এর আম্লিকতা দেখো ফেনলের থেকে কম। আবার OMe, এর উপরে লোন পেয়ার আছে, তোমরা জানো এর উপরে লোন পেয়ার আছে, তাহলে এটা প্লাস আই ও প্লাস আর দুটো প্রভাবের দ্বারাই OH মূলকের ধ্রুবীয়তা কমাচ্ছে, ফলে এর আম্লিকতা এর থেকেও কম। তাহলে বুঝতে পারলে ক্রমটা? তাহলে যে সমস্ত প্রতিস্থাপিত ফেনলে এমন গ্রুপ থাকবে যারা ইলেকট্রন উইথড্রয়িং বাই মাইনাস আই বা মাইনাস আর প্রভাবের দ্বারা, তাদের আম্লিকতা ফেনলের থেকে বেশি হয়। আর যদি এমন গ্রুপ বেঞ্জিন বলয়ে প্রতিস্থাপিত করা যায় ফেনলের যে বলয়টা আছে সেখানে, যাদের প্লাস আই বা প্লাস আর প্রভাব আছে, তাদের আম্লিকতা কিন্তু ফেনলের থেকে কম হয়। তাহলে এই কথাটা ভালো করে মনে রাখতে হবে যে ফেনলে বেঞ্জিন বলয়ের মধ্যে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আমরা ঢুকিয়ে দিই, তাহলে ফেনলের থেকে তাদের আম্লিকতা বাড়বে। এবার তাদের রিলেটিভ স্ট্রেংথটা কেমন সেই গ্রুপটা, তার উপরে ডিপেন্ড করবে কার আম্লিকতা অধিক বেশি বা কম বেশি। আবার যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ দিয়ে দিই,
প্লাস আই বা প্লাস আর গ্রুপ, তাহলে কিন্তু সেক্ষেত্রে তার আম্লিকতা ফেনলের থেকে কম হবে। এবার কতটা কম হবে সেটাও ডিপেন্ড করবে সেই গ্রুপটা কি ধরনের গ্রুপ, সেটা কতটা ইলেকট্রন ডোনেট করতে পারছে বেঞ্জিন বলের দিকে তার উপরে। তাহলে এই জিনিসটা লক্ষ্য করে কিন্তু বিভিন্ন প্রতিস্থাপিত ফেনলগুলোর আম্লিকতার ক্রম তোমরা লিখতে পারো, এবং এখান থেকে কোনো না কোনো প্রশ্ন আসেই পরীক্ষায়, উচ্চ মাধ্যমিকেও আসে, যেই বা নিট যে কোনো পরীক্ষাতেই আসে। সুতরাং এটা খুব ইন্টারেস্টিং জিনিস এবং খুব কাজের জিনিস। তাহলে দুটো জিনিস মাথায় রাখতে হচ্ছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আম্লিকতা বাড়াচ্ছে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আম্লিকতা কমাচ্ছে। তাহলে ফেনলের থেকে কারা বেশি আম্লিক হবে কারা কম আম্লিক হবে আমরা এর রেসপেক্টে বিচার করতে পারি। তবে কিছু এক্সেপশন কিন্তু অবশ্যই আছে। রিলেটিভ স্ট্রেংথগুলোর ক্ষেত্রে এই অনেক সময় আমাদের বুঝতে একটু অসুবিধা হয়, এই জন্য বিভিন্ন এক্সাম্পল নিয়ে তোমাদের কিন্তু দেখতে হবে করে যে কোনটা বেশি আম্লিক হচ্ছে কোনটা কম আম্লিক হচ্ছে, কে কতটা ইলেকট্রন ডোনেটিং বা কতটা ইলেকট্রন অ্যাকসেপ্টিং, এই ব্যাপারটা ভালো করে ফলো করুন। বুঝতে পারলে নিশ্চয়ই? এবার দেখো অনেকগুলো আমি প্রতিস্থাপিত বেঞ্জুইক অ্যাসিড নিয়েছি, সঙ্গে বেঞ্জুইক অ্যাসিডটাও নিয়েছি। তোমরা একটু আগে দেখে এসছো বেঞ্জুইক অ্যাসিডের পিকেএ ভ্যালু হচ্ছে 4.17। তাহলে যাদের পিকেএ ভ্যালু এই 4.17 থেকে কম তাদের আম্লিকতা বেঞ্জুইক অ্যাসিড থেকে বেশি, আর যাদের পিকেএ ভ্যালুটা 4.17 থেকে বেশি তাদের আম্লিকতা বেঞ্জুইক অ্যাসিড থেকে কম। এবার লক্ষ্য করো এর আম্লিকতাটা দেখো এর থেকে অনেক অনেক বেশি। ওই যে বললাম অর্থ প্রভাব, তাহলে এখানে অর্থ প্রভাব বিষয়টা কিন্তু কাজ করছে। তাহলে অর্থ প্রভাবের জন্য প্যারার থেকে অর্থ পজিশনের যে নাইট্রোটা আছে সেটা COOH গ্রুপকে অধিক বিয়োজিত করছে। তাহলে এই স্পেশাল প্রভাবটাকেই বলছে অর্থ প্রভাব। তাহলে এই দুটোর জন্য আমি অর্থ প্রভাব আমি কিন্তু ব্যাখ্যা করতে পারি। আবার দেখো এখানে 4.09 এর থেকেও দেখো বেশি। তাহলে এই যে এটা ইলেকট্রন তো ডোনেটিং গ্রুপ, তাহলে তো COOH এর আম্লিকতা কমানোর কথা উচিত ছিল, এর আম্লিকতা ফেনলের থেকেও কম হওয়া উচিত ছিল, কিন্তু বাস্তবে দেখো এর আম্লিকতা ফেনলের থেকে বেশি, কারণ অর্থ প্রভাব। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কিন্তু অর্থ প্রভাবের জন্য এর আম্লিকতা দেখো বেঞ্জুইক অ্যাসিডের থেকেও কিন্তু বেশি। বোঝা গেল? এবার মেটা দেখো, মেটা পজিশনের এর আম্লিকতা প্যারার থেকে কম, যেটা ন্যাচারালি হওয়ার কথা ছিল, কিন্তু ফেনলের ক্ষেত্রে কিন্তু এরকম হচ্ছিল না, প্রমিতে দেখাচ্ছিলাম। আর এটা দেখো প্যারা পজিশনে আছে, এটা কিন্তু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, লোন পেয়ারও ডোনেট করতে পারে, তাহলে প্লাস আর প্রভাবের দ্বারা, তাহলে এটা কিন্তু এই COOH এর আম্লিকতা কিন্তু কমিয়ে দিচ্ছে। তাহলে এর আম্লিকতা দেখো ফেনলের এই যে বেঞ্জুইক অ্যাসিডের থেকেও কম। তাহলে এইভাবে একদিকে যেমন ইলেকট্রন ডোনেটিং আর ওয়েটিং প্রভাব রয়েছে, আবার আরেক দিকে অর্থ প্রভাবের ব্যাপারটাও রয়েছে। এই দুটোকে মাথায় রেখে কিন্তু এই বেঞ্জুইক অ্যাসিড যেগুলো আছে তাদের সাবস্টিটিউয়েন্টসগুলো, তাদের যে প্রতিস্থাপিত যৌগগুলো আছে তাদের আম্লিকতা ব্যাখ্যা করার সময় এটা খুব ভালো করে মাথায় রেখে দিতে হবে। সুতরাং এইরকম কিছু সাবস্টিটিউটেড বা প্রতিস্থাপিত বেঞ্জুইক অ্যাসিডকে আম্লিকতার ক্রমে সাজিয়ে রাখতে যদি তোমরা পারো তাহলে এই ধরনের উত্তরগুলো করতে তোমাদের ভীষণ সুবিধা হবে, কারণ এখানে অনেক কটা এক্সেপশনাল কেস রয়েছে। ফেনলের ক্ষেত্রে কিন্তু সেইগুলো নেই, কিন্তু বেঞ্জুইক অ্যাসিডের ক্ষেত্রে সেইগুলো রয়েছে। তাহলে এইটা সর্টেড আউট করার হচ্ছে সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে এরকম অনেকগুলো বেঞ্জুইক অ্যাসিড প্রতিস্থাপিত নিয়ে তাদেরকে আম্লিকতার ক্রমে ঊর্ধ্বক্রমে বা নিম্নক্রমে তোমরা সাজিয়ে রাখো, তাহলে তোমাদের দেখবে তখন তোমাদের এগুলোকে আন্ডারস্ট্যান্ড করা বা বোঝা খুব সুবিধা হবে। বুঝতে পারলে জিনিসটা? এবার দেখো অ্যানিলিনের ক্ষারকত্ব ও প্রতিস্থাপিত অ্যানিলিনগুলোর ক্ষারকত্ব কিভাবে বাড়ছে বা কমছে। অ্যানিলিনের পিকেএ ভ্যালুটা দেওয়া আছে 4.58। এবার তুমি প্যারানাইট্রো অ্যানিলিনটা দেখে দেখো, প্যারানাইট্রো অ্যানিলিন এর কি আছে, নাইট্রো গ্রুপের মাইনাস আর প্রভাব, ফলে এই যে এর উপরে যে লোন পেয়ারটা আছে সেটা মাইনাস আর প্রভাবের দ্বারা টেনে নিয়ে আসছে, ফলে কি হচ্ছে নাইট্রোজেনের উপরে লোন পেয়ারের ঘনত্ব কিন্তু অনেক কমিয়ে দিচ্ছে, ফলে এর ক্ষারকত্ব কিন্তু খুব কমে যাচ্ছে, ফলে পিকেএ ভ্যালুটা কমছে, মানে কি অম্লকতা বাড়ছে, অ্যাসিডিক নেচার বাড়ছে, তাহলে ক্ষারকত্ব কি খুব কমে যাচ্ছে। তবে এটা ছিল 4.58 পিকেএ ভ্যালু, আর এটা হচ্ছে 1.20, তাহলে এটা অনেক বেশি আম্লিক, তার মানে ক্ষারকত্ব দিয়ে ব্যাখ্যা করলে এটা খুব কম ক্ষারীয়। এবার দেখো এইগুলো দেখো মিথাইল মূলকগুলো তোমরা জানো সবাই হচ্ছে ইলেকট্রন ট্রায়ালিং, প্লাস আই প্রভাব রয়েছে।
তাহলে প্লাস আই প্রভাব রয়েছে, তাহলে কি হবে, নাইট্রোজেনের উপরে লোন পেয়ারের ঘনত্ব বাড়বে, নাইট্রোজেনের উপরে লোন পেয়ারের ঘনত্ব বাড়বে, তাহলে তো ক্ষারকত্ব বাড়ার কথা ছিল, তাহলে পিকে ভ্যালুটা বাড়ার কথা ছিল। কিন্তু দেখো এই অর্থ পজিশনের ক্ষেত্রে দেখো পিকে ভ্যালু উল্টো বাড়েনি, উল্টো কমে গেছে। এবার অর্থ পজিশনে যেই মিথাইলটা থাকলো, মিথাইলের সঙ্গে তোমরা জানো 3টা হাইড্রোজেন এইভাবে আছে যুক্ত, আর NH2 গ্রুপের সঙ্গেও 2টো হাইড্রোজেন আছে, ফলে এখানে একটা স্টেরিক হিন্ড্রেন্স কাজ করছে, স্থানাভাব জনিত পীড়ন, ফলে লোন পেয়ারটা কি হচ্ছে, ডিস্টর্টেড হয়ে যাচ্ছে কিছুটা। ফলে এটা কিন্তু আরেকজনকে, এই স্টেরিক হিন্ড্রেন্সের জন্য আরেকজনকে সহজে দান করতে পারছে না। ফলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকা সত্ত্বেও এই অ্যামিটার ক্ষারকত্ব কিন্তু অ্যানিলিনের থেকেও কম, বুঝতে পারলে? কিন্তু মেটা পজিশনে কিন্তু সেই আর স্টেরিক হিন্ড্রেন্সটা থাকলো না। এবার একজনে সহজেই এসে লোন পেয়ারটা অ্যাকসেপ্ট করতে পারবে। তাহলে এটা যেহেতু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ফলে এখানে কিন্তু লোন পেয়ারের ঘনত্ব বাড়ছে, ফলে এর ক্ষারকত্ব দেখো অ্যানিলিনের থেকে বেশি। আবার মেটা পজিশনে স্টেরিক হিন্ড্রেন্স আরও কমছে, কারণ একদম উল্টো দিকে আছে, তাহলে এক্ষেত্রে তার ডোনেট করা ইলেকট্রনটাকে আরও বেশি সহজ হবে, ফলে এক্ষেত্রে ইলেকট্রনের ঘনত্ব হচ্ছে সবচেয়ে বেশি এবং স্টেরিক হিন্ড্রেন্স সবচেয়ে কম, ফলে এই ক্ষেত্রে লোন পেয়ারটা দান করা সবচেয়ে ইজিয়েস্ট হবে, ফলে এর ক্ষারকত্ব কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি, অর্থাৎ আম্লিকতা হবে সবচেয়ে কম। তাহলে বুঝতে পারলে জিনিসগুলো এইভাবে ব্যাখ্যাগুলো সব করতে হবে। তাহলে এখানে স্টেরিক হিন্ড্রেন্সের ব্যাপারটাও আসছে, সেই আলোচনাটা তোমাদের একটু পরেই আমি করব, যে স্টেরিক হিন্ড্রেন্স বা স্থানাভাব জনিত পীড়নটা অ্যাকচুয়ালি কী জিনিস। তাহলে বোঝা গেল মাইনাস আই আর আর প্রভাব দিয়ে কিভাবে জৈব যৌগের বিভিন্ন বৈশিষ্ট্য বা ধর্মগুলো আলোচনা করা যায়। টেবিলে দেখবে তোমরা প্রচুর এরকম এক্সাম্পল দেওয়া আছে, তোমরা সেই এক্সাম্পলগুলো নিয়ে একটু ঘাটবে, এক্সাম্পলগুলো নিয়ে একটু নাড়াঘাটা করবে, তাহলে তোমাদের এই যে ধারণা ক্ষারকত্ব বা অম্লকতা বাড়ছে না কমছে, এই আইডিয়াগুলো তোমাদের কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় হয়, সুতরাং মাথায় রেখে এই জায়গাটা খুব মন দিয়ে করবে। এবার তাহলে পরের আলোচনায় আসছি। ভিনাইল গ্রুপ সম্পর্কে তোমাদের প্রথম ভিডিওতে বোধহয় আমি আলোচনা করেছিলাম। দেখো এখানে ভিনাইল ক্লোরাইড আমি লিখেছি। ভিনাইল ক্লোরাইডের যদি অরিজিনালটা তুমি দেখো, এইটা প্রথমটা, তাহলে দেখো এটা দ্বিবন্ধন, এটা এক বন্ধন, তাহলে এখানে কার্বন ক্লোরিন যে লেংথটা আছে সেটা কিন্তু এক বন্ধন, তাহলে বন্ড লেংথটা বড় হওয়ার কথা। কিন্তু দেখো রেজোনেন্সের জন্য এইখানে কিছুটা দ্বিবন্ধন চরিত্র লাভ করেছে, এত দেখতে পেলে রেজোনেন্স হয়েছে, ক্লোরিনের উপরে লোন পেয়ারটা এই রেজোনেন্সে অংশগ্রহণ করেছে, ফলে এটা তখন দ্বিবন্ধন চরিত্র লাভ করেছে। তাহলে ভিনাইল ক্লোরাইডে কার্বন ক্লোরিন বন্ধনটা যতটা দৈর্ঘ্য হওয়ার ওর উচিত ছিল, বাস্তবে নির্ণয় করে দেখা যায় তার থেকে সেটা কম। সেটা কিন্তু রেজোনেন্স দিয়ে এইভাবে ব্যাখ্যা করা যায় যে ক্লোরিনের উপর অবস্থিত ইলেকট্রন জোড় যেহেতু এটা কনজুগেশনে আছে, ফলে এটা রেজোনেন্সে অংশগ্রহণ করছে, ফলে কার্বন ক্লোরিন বন্ধনটা কিছুটা দ্বিবন্ধন চরিত্র লাভ করছে, ফলে বন্ধন দৈর্ঘ্য কমছে। বুঝতে পেরেছ? আর এই কারণে দেখবে ভিনাইল ক্লোরাইডগুলো নর্মালি প্রতিস্থাপন বিক্রিয়াগুলো অ্যালকিল হ্যালাইডের মতো দেয় না, কারণও কিন্তু এইটাই। বুঝতে পেরেছ? তাহলে এটা বোঝা গেল। এবার দেখো তোমাদের হাইপার কনজুগেশন, এর আরেক নাম হচ্ছে নো বন্ড রেজোনেন্স। দেখো জিনিসটা কি, আগে আমি এক্সাম্পলগুলো দেই, তাহলে তোমাদের অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। এটা দেখো ইথাইল কার্বোক্যাটায়ন, এই যে 3টে হাইড্রোজেন আছে এর আলফা পজিশনে, 3টেই দেখো এই ইলেকট্রন জোড়াটা এখানে সে দান করে দিল, ফলে এই হাইড্রোজেনটা হয়ে গেল প্লাস, কিন্তু এখান থেকে কিন্তু বেরিয়ে চলে গেল না, ওখানেই থেকে গেল, একটা স্ট্রাকচার পেলাম। ঠিক যখন এই হাইড্রোজেনটা দিবে তখন আরেকটা স্ট্রাকচার পাবো, আবার যখন এই হাইড্রোজেনটা ইলেকট্রন পেয়ার দান করবে তখন আরেকটা স্ট্রাকচার পাবো। তাহলে এরকম আলফা হাইড্রোজেনের সংখ্যা কটা আছে? 3টে, আর নিচের একটা স্ট্রাকচার আছেই। তাহলে এর হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার কটা হলো? 1 যোগ 3, 4টা। তাহলে ইথাইল কার্বোক্যাটায়নের হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হচ্ছে 4টা। একই রকম যদি আইসোপ্রোপাইল ক্যাটায়ন আমি দেখি, তাহলে দেখো এখানে আলফা হাইড্রোজেন আছে 3টা, এখানে আলফা হাইড্রোজেন আছে 3টা, আর নিজের একটা স্ট্রাকচার তো আছেই। তাহলে এর হাইপার কনজুগেটিভ ফর্ম একই রকম ভাবে যদি আঁকি, তাহলে আমার হবে 1 যোগ 6টা, কারণ আলফা হাইড্রোজেনের সংখ্যা 6টা, তাহলে 7টা। আর টারশিয়ারি বিউটাইল ক্যাটায়ন যদি নেই, তাহলে আলফা হাইড্রোজেন আছে 3 3 9টা, আর নিজের একটা স্ট্রাকচার, তাহলে তার হাইপার কনজুগেটিভ ফর্ম একইভাবে আঁকলে হবে 10টা। একটা দেখিয়ে বাকিগুলো এইভাবে লিখছি আমি। তাহলে আর মিথাইল যদি হয়,
তার কোনো আলফা হাইড্রোজেন নেই মিথাইল ক্যাটায়নের জন্য, তাহলে তার হাইপার কনজুগেটিভ ফর্ম আর নেই, একটাই ফর্ম হয় ওর, যেটা অরিজিনাল ফর্ম তার। তাহলে যদি স্থায়িত্বের ক্রম বলি, হাইপার কনজুগেটিভ ফর্ম যত বাড়বে স্থায়িত্ব তত বাড়বে। আর এইসব ক্ষেত্রে দেখো রেজোনেন্সের মতোই জিনিসটা, কিন্তু এখানে কোনো বন্ড নেই, এরকম জিনিস কিন্তু রেজোনেন্সে দেখা যায়নি। তাহলে বন্ড ছাড়া যেন রেজোনেন্স হচ্ছে, তাহলে এর আরেকটা নাম এই জন্য বলা হলো নো বন্ড রেজোনেন্স। এই যে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারগুলো দেখছো, এই হাইড্রোজেনটা যে পজিটিভ হচ্ছে, ইলেকট্রন পেয়ার যে দান করছে, সেক্ষেত্রে দেখো এটা কিন্তু এর সঙ্গে আর কোনো বন্ড দ্বারা লেগে নেই। তার মানে স্ট্রাকচারগুলো রেজোনেন্সের মতোই, কিন্তু উইদাউট এনি বন্ড। এই কারণে এদেরকে বলা হচ্ছে নো বন্ড রেজোনেন্স। বুঝতে পেরেছ? তাহলে হাইপার কনজুগেশনের দ্বারাও আমরা কার্বোক্যাটায়ন, তারপরে ফ্রি রেডিকালস, অ্যানায়ন্স, এদের স্থায়িত্ব কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে এখানে আমরা গেলে মিথাইল, ইথাইল, আইসোপ্রোপাইল, বিউটাইল ক্যাটায়ন, এদের স্থায়িত্বের ক্রমটা তাহলে কি হবে? যার হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার যত বেশি হবে তার স্থায়িত্বটা তত বেশি হবে। তাহলে টারশিয়ারি ক্যাটায়নের ক্ষেত্রে আমরা দেখছি হাইপার কনজুগেটিভ ফর্ম হচ্ছে 10টা, ন্যাচারালি এর স্থায়িত্ব সবচেয়ে বেশি। তারপরে হচ্ছে আইসোপ্রোপাইল ক্যাটায়ন, এর হাইপার কনজুগেটিভ ফর্ম হচ্ছে 7টা, এর স্থায়িত্বের পরে এর স্থায়িত্ব। এর হচ্ছে ফর্ম হচ্ছে 4টা ইথাইল ক্যাটায়নের ক্ষেত্রে, তাহলে তারপরে কম স্থায়িত্ব এর, আর সবচেয়ে কম হচ্ছে মিথাইল, মানে হচ্ছে CH3+। যান এই একটা ফর্মই আছে, কোনো হাইপার কনজুগেটিভ ফর্ম নেই, তাহলে এর স্থায়িত্ব সবচেয়ে কম। তাহলে স্থায়িত্বের ক্রম কি হবে? টারশারি ক্যাটায়ন, সেকেন্ডারি ক্যাটায়ন, তারপরে প্রাইমারি, তারপরে হচ্ছে মিথাইল। তাহলে হাইপার কনজুগেশন দিয়ে এটা ব্যাখ্যা করা যাচ্ছে। সেম রকম ব্যাখ্যা মুক্তমূলকগুলোর জন্যও করা যাবে। মিথাইল মুক্তমূলক, ইথাইল মুক্তমূলক, আইসোপ্রোপাইল মুক্তমূলক, বা টারশিয়ারি বিউটাইল মুক্তমূলক, বা ফ্রি রেডিকালস, তাদের ব্যাখ্যাও কিন্তু এই নো বন্ড রেজোনেন্স বা হাইপার কনজুগেশন দিয়ে করা যাবে। কিন্তু একটা কথা তোমরা খুব ভালো করে মনে রাখবে, যে রেজোনেন্স স্টেবিলিটি ইজ মাচ মোর প্রোনাউন্সড দেন হচ্ছে হাইপার কনজুগেটিভ স্টেবিলিটি। তাহলে কোথাও যদি কোনো আয়ন বা মূলকের রেজোনেন্স হওয়ার সম্ভাবনা থাকে, যদি সেটা রেজোনেটিং গঠনগুলো দেয়, অন্যদিকে একজন যদি হাইপার কনজুগেটিভ গঠন দেয়, যত বেশি সংখ্যাই দেখ না কেন হাইপার কনজুগেটিভ গঠন, রেজোনেটিং স্ট্রাকচারসগুলোর স্থায়িত্ব কিন্তু হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারসগুলোর থেকে বেশি হবে। এই জন্য রেজোনেন্সের বেলায় যে অণু বা আয়নটা রেজোনেন্স দিচ্ছে, তার স্থায়িত্ব যে হাইপার কনজুগেশন দিচ্ছে তার থেকে কিন্তু বেশি হবে। এই কথাটা মাথায় রাখবে। বুঝতে পারলে? অ্যালকিল মুক্তমূলকগুলোর ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে আমরা করতে পারি। দেখো একটাই শুধু আমি এঁকেছি, ইথাইল মুক্তমূলক, এর 3টে আলফা হাইড্রোজেন আছে, তাহলে 3টে ফর্ম এরকমভাবে দিতে পারে, তাহলে 3 হবে, আর নিজের একটা ফর্ম, তাহলে এর 4টা হাইপার কনজুগেটিভ ফর্ম হয়। অনুরূপে যেটা আইসোপ্রোপাইল আছে, তার আলফা হাইড্রোজেন আছে 6টা, আর একটা ফর্ম, তাহলে 7টা ফর্ম হবে। টারশিয়ারি বিউটাইল যেটা আছে, তার 3 3 9 আর একটা 10টা ফর্ম হবে। তাহলে এগুলো আমি কি লিখেছি সংখ্যা? নাম্বার অফ ফর্মস। তাহলে স্টেবিলিটি অর্ডারটাও, নাম্বার অফ ফর্মস যত বেশি হবে স্টেবিলিটিটাও হাইপার কনজুগেটিভ তত বেশি হবে। এই জন্য টারশিয়ারি মিথাইল ফ্রি রেডিকাল সবচেয়ে বেশি স্টেবল, তারপরে হচ্ছে আইসোপ্রোপাইল রেডিকাল, তারপরে হচ্ছে ইথাইল রেডিকাল, তারপরে হচ্ছে মিথাইল রেডিকাল। বোঝা গেল? তাহলে এটা হাইপার কনজুগেশন দিয়ে এগুলোর ব্যাখ্যা। হাইপার কনজুগেটিভ স্টেবিলিটি এদের বেশি, হাইপার কনজুগেটিভ স্টেবিলিটি বেশি মানে কি রিঅ্যাক্টিভিটি কম। তাহলে যে সমস্ত ফ্রি রেডিকাল বা ক্যাটায়ন্স, কার্বোক্যাটায়ন্স, এদের হাইপার কনজুগেটিভ স্টেবিলিটি যত বেশি হবে বা রেজোনেটিং স্টেবিলিটি যত বেশি হবে, তাদের কিন্তু রিঅ্যাক্টিভিটি তত কম হবে। তাহলে রিঅ্যাক্টিভিটির সঙ্গে স্টেবিলিটির রিলেশনটা জাস্ট অপোজিট। তাহলে বুঝতে পারলে জিনিস এই আলোচনা। এবার পরের আলোচনায় আসি। আরেকটা প্রভাব সম্পর্কে তোমাদের জাস্ট একটুখানি বলি, অত গুরুত্বপূর্ণ নয়, তাই কারণে আমি আলোচনাটা আগে খুব একটা করিনি। এবার দেখো আমি লিখেছি যেটা ইলেকট্রোম্যাগনেটিক প্রভাব। যখন কোনো পাই বন্ধন আছে, পাই ইলেকট্রন আছে, তখন কোনো বিকারকের উপস্থিতিতে, রিএজেন্টের উপস্থিতিতে তার যদি টেম্পোরারি ট্রান্সফার হয়, তাহলে সেই ধরনের প্রভাবকে বলা হচ্ছে ইলেকট্রোমেরিক প্রভাব। তাহলে কোনো বিকারকের উপস্থিতিতে পাই ইলেকট্রনের যদি একটা টেম্পোরারি শিফটিং হয়, যেমন ধরো এখানে CN- আছে, এখানে C ডবল বন্ড একটা কিটো গ্রুপ আছে বা কার্বনিল গ্রুপ আছে, এর কার্বনটার ডেল্টা প্লাস আর অক্সিজেনটার ডেল্টা মাইনাস, কারণ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কার্বনের থেকে বেশি। এই গ্রুপটা যখনই এটাকে অ্যাপ্রোচ করবে, তখন এই পাই ইলেকট্রনটা এইভাবে দেখো আয়নিত হয়ে যাবে। অর্থাৎ এই পাই ইলেকট্রনটার একটা টেম্পোরারি শিফটিং হচ্ছে। কতক্ষণ হবে? যতক্ষণ এই CN-টা উপস্থিত আছে। CN-টা যদি এখানে না থাকতো তাহলে কিন্তু এর শিফটিংটা এরকমভাবে হতো না। তাহলে ইন প্রেজেন্স অফ দ্য রিএজেন্ট,
যদি পাই ইলেকট্রনের এরকম টেম্পোরারি শিফটিং হয় তখন তাকে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট। বিভিন্ন রকম অ্যাডিশন রিয়াকশন দেখার ক্ষেত্রে আমাদের এই প্রভাবটা কিন্তু কাজে লাগবে। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক প্রভাব সম্পর্কে তোমাদের ধারণাটা একটু হলো। তাহলে এরপরের যে অংশটা আমি আসি সেটা হচ্ছে স্থানাভাবজনিত প্রভাব বা স্টেরিক হিন্ড্রেন্স। সাইক্লোহেক্সেন এর দুটো স্থায়ী রূপভেদ হয়। একটাকে বলছে চেয়ার ফর্ম, দেখো এটা অনেকটা চেয়ারের মতো, আর এটাকে বলছে বোট ফর্ম, মানে অনেকটা নৌকোর মতো। এবার দেখো এই দুটো ফর্মের মধ্যে এই চেয়ার ফর্মটা স্টেবিলিটি অনেক বেশি আর এই ফর্মটা স্টেবিলিটি কম। এটা কি দিয়ে ব্যাখ্যা করছি? ওই যে কথাটা বলছিলাম, স্টেরিক হিন্ড্রেন্স বা স্থানাভাবজনিত প্রভাব। এখানে দেখো এই যে কার্বন দুটোতে যে হাইড্রোজেনগুলো রয়েছে, এই দুটো হাইড্রোজেন খুব ক্লোজ, ফলে এদের মধ্যে স্থান নিয়ে ঝগড়া হচ্ছে, স্থান নিয়ে যেন ধাক্কাধাক্কি বা গুতোগুতি হচ্ছে, স্থানের জন্য একটা অভাব বোধ সৃষ্টি হচ্ছে, ফলে এই যে স্ট্রাকচারটা এর স্টেবিলিটিটা কিন্তু কমে যাচ্ছে। কিন্তু বোটে দুটো মাথা দেখো, এই যে কার্বন দুটো যেটা কাছাকাছি ছিল তারা কিন্তু পরস্পর থেকে দূরে সরে গেছে, ফলে এবার এই হাইড্রোজেনগুলোর মধ্যে আর কিন্তু স্থানাভাবের কোনো ব্যাপারটা নেই। ফলে এই বোট ফর্মটা চেয়ার ফর্মের থেকে অনেক কম স্থায়ী, বা চেয়ার ফর্মটা এই ফর্মের থেকে বেশি স্থায়ী। তাহলে এটা কিসের জন্য হলো? স্থানাভাবজনিত পীড়নের জন্য। তোমাদের বইয়ে অন্যান্য ছবিগুলোও আছে এইভাবে দেখানো, দেখে নেবে। আমি এই উদাহরণটা নিলাম কারণ এটা পরবর্তীতে তোমাদের খুব কাজে লাগবে। যে সাইক্লোহেক্সেনের দুটো ফর্ম খুব স্টেবল ফর্ম হয়, একটা হচ্ছে চেয়ার, একটা বোট। আবার এদের মধ্যে রিলেটিভলি কে বেশি স্টেবল? বোট ফর্মটা বেশি, চেয়ার ফর্মটা বেশি স্টেবল। কেন? কারণ এখানে এই যে কার্বন, এটাকে যদি 1 বলো তাহলে 1 2 3 4, 1 নাম্বার আর 4 নাম্বার কার্বন দুটো পরস্পর থেকে দূরে সরে আছে। তাহলে এইখানের যে হাইড্রোজেনগুলো আছে তাদের মধ্যে কিন্তু স্থানাভাবজনিত কোনো পীড়ন সৃষ্টি হচ্ছে না। কিন্তু বোট ফর্মের ক্ষেত্রে 1 2 3 4, এই 1 আর 4 কার্বনের মধ্যে যে হাইড্রোজেনগুলো আছে তাদের মধ্যে কিন্তু স্থানাভাবজনিত সমস্যা হচ্ছে বা পীড়ন সৃষ্টি হচ্ছে, ফলে এইটার স্থায়িত্ব কমে যাচ্ছে। তাহলে বিষয়টা বোঝাতে পারলাম। তাহলে এই যে আমাদের পার্ট 3 বেসিক অর্গানিক কেমিস্ট্রি পার্ট 3, এই আলোচনাটা আমি এটার মধ্যেই রাখছি, এই পর্যন্তই রাখছি। পরের যে ভিডিওগুলো দেব সেখানে আমি পরের বেসিক কেমিস্ট্রির ব্যাপারে অন্য আলোচনাগুলো করব। নিশ্চয়ই তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগেছে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটা, এবং সাবস্ক্রাইব করলে অন্য ভিডিওগুলো যখনই আমি আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে সেটা জেনে যাবে। সকলকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থেকো।